প্রিয় দর্শক বন্ধুরা, সবাইকে এই চ্যানেলে স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব প্রিপোজিশনের ব্যবহার নিয়ে। সবার প্রথমে আমরা প্রিপোজিশন অফের ব্যবহার নিয়ে আলোচনা করব। তাহলে আমরা একে একে অফ প্রিপোজিশনটির ব্যবহার আলোচনা করি। সবার প্রথমে আমরা মালিকানা বোঝাতে অফ প্রিপোজিশনটির ব্যবহার করি, এটা নিয়ে আলোচনা করব। দিস বুক অফ রেখা ইজ এ নিউ ওয়ান। রেখার বইটি একটি নতুন বই। রেখার এই বইটি একটি নতুন বই। এখানে বইটি কার? রেখা, অর্থাৎ রেখা হচ্ছে বইয়ের মালিক। তাহলে মালিকানা বোঝাতে বা অধিকার বোঝাতে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করছি। এরপরে আমরা চলে আসব দ্বিতীয় নম্বর নিয়মে বা ব্যবহারে। অফ প্রিপোজিশনটির আমরা ব্যবহার করতে পারি কোনো কিছুর অংশ বোঝাতে গিয়ে। দ্য ফ্লোর অফ দ্য রুম ইজ ভেরি ক্লিন। সরি, এটা রুম হবে। তাহলে এখানে আমরা কোনো কিছুর অংশ হিসেবে কোনো কিছু আছে এটা বোঝাতে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করছি। অর্থাৎ দ্য ফ্লোর অফ দ্য রুম মানে ঘরের মেঝেটি খুব পরিষ্কার। তাহলে এখানে মেঝেটা একটা ঘরের অংশ, তাহলে কোনো কিছুর অংশ বোঝাতে গিয়ে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করছি। এরপরে আমরা সম্পর্ক বোঝাতে গিয়ে অফ প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন উদাহরণটিতে বলা হয়েছে, হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন্ড টুটন। সে টুটনের একজন বন্ধু। তাহলে এখানে টুটনের সঙ্গে তার বন্ধুর সম্পর্ক বোঝাচ্ছি। সম্পর্ক বোঝাতে গিয়ে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করছি। বাংলাতে র বা এর বিভক্তিযুক্ত যে সম্পর্কগুলো থাকে আর কি, যে ওয়ার্ডগুলো থাকে সেই ওয়ার্ডগুলোর সঙ্গে সাধারণত আমরা এই অফ প্রিপোজিশনটা ব্যবহার করি। বা সেই র বা এর বিভক্তির যে অর্থটা আর কি সেটা আমরা অফ প্রিপোজিশনটা দ্বারা ব্যবহার করি, প্রকাশ করি। এরপরে আমরা উৎস বোঝাতে গিয়ে অফ প্রিপোজিশনটি ব্যবহার করব। 4 নম্বর উদাহরণটিতে বা ব্যবহারটিতে বলা হয়েছে উৎস বোঝাতে গিয়ে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন হি কেম অফ এ নোবেল ফ্যামিলি। সে এক অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তাহলে এখানে তার উৎস একটা নোবেল ফ্যামিলি। তাহলে উৎস বোঝাতে গিয়ে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করলাম। এরপরে আমরা গুণ বোঝাতে গিয়ে অফ প্রিপোজিশনটি ব্যবহার করি। হি ইজ এ ম্যান অফ অনার। তিনি একজন সম্মানী ব্যক্তি। অর্থাৎ অনারেবল ম্যান না বলে এ ম্যান অফ অনার বললাম আমরা। এখানে তার গুণটা বোঝানোর জন্য আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করলাম। তারপরে 6 নম্বর উদাহরণে বা ব্যবহারে বলা হয়েছে কারণ বোঝাতে গিয়ে আমরা অফ প্রিপোজিশন ব্যবহার করি। কোনো রোগের কারণে মৃত্যু বোঝাতে গিয়ে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন দ্য ম্যান ডায়েড অফ ম্যালেরিয়া। লোকটি ম্যালেরিয়া রোগে আক্রান্ত হয়ে মারা গেছে। এইরকমভাবে আমরা অফ প্রিপোজিশনটির ব্যবহার করি। এরপরে আমরা অফ প্রিপোজিশনটির আরও 2টি ব্যবহার দেখে নেব। তাহলে 7 নম্বর ব্যবহারে বলা হয়েছে উপাদান বোঝাতে গিয়ে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন দিস চেয়ার ইজ মেড অফ উড। এই চেয়ারটি কাঠের তৈরি। এবারে উপাদানটা মনে রাখতে হবে, যে উপাদান এবং উপাদানে তৈরি বস্তু সেটার শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটবে। এমন উপাদান হবে যেটার ভৌত পরিবর্তন ঘটবে, রাসায়নিক পরিবর্তন ঘটবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি দিস চেয়ার ইজ মেড অফ উড। এই চেয়ারটি কাঠের তৈরি। এই ক্ষেত্রে উপাদানটা কি? কাঠ। এবারে উপাদানে তৈরি বস্তুটা কি বা জিনিসটা কি? চেয়ার। এবার চেয়ারের যে উপাদান সেই উপাদানটা উড। তাহলে এই উডটা কি পরিবর্তন হয়ে যাচ্ছে? যখন আমরা চেয়ার তৈরি করছি তখন কি উড থেকে অন্য কিছু হয়ে যাচ্ছে? হচ্ছে না। অর্থাৎ এখানে উপাদানের কোনো পরিবর্তন ঘটছে না। তাহলে এই রকম ক্ষেত্রে যখন উপাদানের কোনো রকম পরিবর্তন ঘটবে না, অর্থাৎ শুধুমাত্র ভৌত পরিবর্তন ঘটবে, রাসায়নিক কোনো রকম পরিবর্তন ঘটবে না, মানে নতুন ধর্ম বিশিষ্ট একটা পদার্থ আমরা পাবো না, তখন আমরা এই সমস্ত ভাবে কোনো কিছু তৈরি বা কোনো উপাদান বোঝাতে, অপরিবর্তনীয় উপাদান বোঝাতে আমরা অফ প্রিপোজিশনটি ব্যবহার করব সেই উপাদানটির আগে। যেমন দিস চেয়ার ইজ মেড অফ উড। এই চেয়ারটি কাঠের তৈরি। তাহলে এখানে চেয়ারটা তৈরি হওয়ার আগে কি ছিল? কাঠ ছিল। এবার তৈরি হওয়ার পরেও আমরা এই চেয়ারটার মধ্যে কাঠটা পাচ্ছি। অর্থাৎ আমরা চেয়ারটাকে ভেঙে দিলে আবার কাঠ পাবো, ফিরে পাবো। তারপরে আমরা বিষয় বা ব্যাপারে বোঝাতে গিয়ে অফ প্রিপোজিশনটি ব্যবহার করি। আই হ্যাভ নট হার্ড অফ দি ইনসিডেন্ট। আমি সেই বিষয়ে শুনিনি বা সেই ব্যাপারে শুনিনি। তাহলে এখানে আমরা ব্যাপারে বা বিষয় বোঝাতে গিয়ে অফ প্রিপোজিশনটি ব্যবহার করলাম। এইভাবে আমরা অফ প্রিপোজিশনটি বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অর্থে ব্যবহার করতে পারি। এবারে আমরা টু প্রিপোজিশনটির ব্যবহার দেখে নেব। সবার প্রথমে আমরা বলেছি যে এখানে লেখা হয়েছে দিক বোঝাতে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করি। তাহলে কীভাবে সেটা ব্যবহার দেখে নিই। হি থ্রিউ দ্য বল টু মি। সে আমার দিকে বলটা ছুড়ে দিল। অর্থাৎ আমাকে ধরার উদ্দেশ্যে বলটা আমার দিকে ছুড়ে দিল। এবার আঘাত করার উদ্দেশ্যে যদি
কোনো রকমভাবে আমার দিকে ছুটে দিত, তাহলে আমরা কি অর্থে ব্যবহার করতে পারলাম, কি মানে ব্যবহারটা করতাম, অ্যাট প্রিপোজিশনের ব্যবহার করতাম। যদি আমাকে আঘাত করার উদ্দেশ্যে বলটা সে ছুড়ে দিত, তাহলে আমরা হি থ্রিউ দ্য বল অ্যাট মি এইরকমভাবে ব্যবহার করতাম। কিন্তু এখানে শুধু বলটা ধরার জন্য দিল, এই অর্থে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করছি। তাহলে আমরা প্রিপোজিশনের ব্যবহার অনুযায়ী কিন্তু অর্থটা পাল্টে যায়, এটা আমরা বুঝতে পারছি। এবারে আমরা গন্তব্য বোঝাতে গিয়ে টু প্রিপোজিশনটি ব্যবহার করি। আই অ্যাম গোয়িং টু স্কুল, আমি বিদ্যালয়ে যাচ্ছি। তাহলে আমাদের গন্তব্য কোথায়? বিদ্যালয়। তাহলে এই বিদ্যালয় গন্তব্যস্থলের আগে আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করছি। তারপরে সময় পর্যন্ত, অর্থাৎ শেষ সময়টা বোঝাতে গিয়ে আমরা এই শেষ সময়টার আগে টু প্রিপোজিশনটি ব্যবহার করি। হি ওয়ার্কস ফ্রম 10 AM to 4 PM, সে 10টা থেকে 4টা পর্যন্ত কাজটা করে। তাহলে সময়টা যেখানে শুরু হচ্ছে সেই জায়গাটা, সেই সময় শুরুটা বোঝাতে আমরা, বা শুরুর সময়টা বোঝাতে গিয়ে ফ্রম প্রিপোজিশনটা ব্যবহার করছি। কিন্তু শেষ সময়টা বোঝাতে গিয়ে আমরা তার আগে টু প্রিপোজিশনটা ব্যবহার করছি। এবারে আমরা বাকি সময় বোঝাতে গিয়ে টু প্রিপোজিশনটা ব্যবহার করি। ইট ইজ 15 minutes to 12, অর্থাৎ 12টা বাজতে এখনও 15 মিনিট বাকি আছে। তাহলে বাকি সময় বোঝাতে গিয়ে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করি। এরপরে আমরা উদ্দেশ্য অর্থে বা উদ্দেশ্য বোঝাতে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন হি কেম হেয়ার টু মিট ইউ, সে এখানে এসেছে সাক্ষাৎ করতে, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে সে এখানে এসেছিল। তাহলে কি উদ্দেশ্যে এসেছিল? টু মিট ইউ, তোমার সঙ্গে সাক্ষাৎ করতে। তাহলে উদ্দেশ্য বোঝাতে গিয়ে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করছি। এরপরে তফাৎ বা পার্থক্য বোঝাতে গিয়ে আমরা টু প্রিপোজিশনটির ব্যবহার করি। আওয়ার টিম ওয়ান বাই 4 goals to 2, অর্থাৎ 2-4 তফাতে, অর্থাৎ আমাদের টিম 4টি গোল দিয়েছে এবং অন্য টিম 2টি গোল দিয়েছে, এই তফাতে আমরা জিতেছি। এটা বোঝাতে গিয়ে, অর্থাৎ তফাৎ বোঝাতে গিয়ে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করছি। এরপরে আমরা টু প্রিপোজিশনের আর কয়েকটা গুরুত্বপূর্ণ ব্যবহার দেখে নেব। 7 নম্বর উদাহরণে বা নিয়মে বলা হয়েছে গ্রহীতা বোঝাতে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন হি গেভ দ্য বুক টু মি, সে বইটি আমাকে দিল। এবারে বইটা কে গ্রহণ করলো? আমি। তাহলে গ্রহীতার আগে আমরা টু প্রিপোজিশনটা ব্যবহার করছি, অর্থাৎ ইনডাইরেক্ট অবজেক্টের আগে আমরা টু প্রিপোজিশন ব্যবহার করি। তারপরে সামনাসামনি অর্থে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করি। দে স্টুড ফেস টু ফেস, তারা সামনাসামনি দাঁড়িয়েছিল। সাঁটানো বা এঁটে দেওয়া অর্থে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করি। যেমন স্টিক দ্য স্ট্যাম্প টু দি এনভেলপ, অর্থাৎ খামের সঙ্গে স্ট্যাম্পটাকে এঁটে দাও, সেঁটে দাও। তাহলে এখানে সাধারণত স্টিক এই ভার্বটার সঙ্গে টু প্রিপোজিশনটাই বসে, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো এখানে আমরা স্টিক অর্থাৎ সেঁটে দেওয়া বোঝাতে আমরা কোনটার সঙ্গে সেঁটে দিচ্ছি, সেঁটে দেওয়া বা এঁটে দেওয়া অর্থে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করছি। এভাবে আমরা টু প্রিপোজিশনটি ব্যবহার করব। এবারে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটির ব্যবহার সম্বন্ধে আলোচনা করব। অ্যাবাউট মানে সম্পর্কে বা বিষয়ে। তো সম্পর্কে বা বিষয় অর্থে কিভাবে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটা ব্যবহার করব সেটা দেখে নেব। হি ইজ ওয়ারিড অ্যাবাউট হিজ এক্সাম রেজাল্ট, সে তার পরীক্ষার ফলাফল বিষয়ে খুব চিন্তিত। তাহলে এখানে বিষয় বা সম্পর্কে বোঝাতে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহার করেছি। তারপরে দিস বুক ইজ রিটেন অ্যাবাউট ইন্ডিয়ান কালচার, এই বইটি ভারতীয় সংস্কৃতির বিষয়ে লিখিত বা সংস্কৃতি সম্পর্কে লিখিত। তাহলে এভাবে আমরা সম্পর্কে বা বিষয় বোঝাতে গিয়ে অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহার করছি। এবারে প্রায় বা আনুমানিক অর্থে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহার করব। যেমন দ্য লেডি ওয়াজ অ্যাবাউট 30 years old, মহিলাটির বয়স আনুমানিক 30 বছর ছিল। এবার চারিদিকে অবস্থান বা চারিদিকে গতি বোঝাতে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটি ব্যবহার করব। যেমন হি ওয়ান্ডার্ড অ্যাবাউট দ্য ফিল্ড, সে মাঠের চারিদিকে ঘুরলো। এইভাবে আমরা অ্যাবাউট প্রিপোজিশনটি বিভিন্ন অর্থে ব্যবহার করব।